নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আজও জানাই আপনাদের সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকেও আপনারা শুনছেন লেখক নচিকেতার লেখা অলৌকিক গল্প জন্মদিনের রাত। এটি দ্বিতীয় পর্ব। চলুন এবার আমরা পাহাড়ের উপর দিকটায় উঠব। নির্জনতার শেষ পর্যায়ে পৌঁছলে কীরকম অনুভূতি হয় জানা নেই, তবে বোধহয় এখনকার থেকে খুব একটা কম একা লাগে না। পাহাড়ের উপরটায় অনেকটা সমতল জায়গা, তারই এক কোণায় খাদের গা ঘেঁষে পুরনো বাংলোটা। বাংলোর বয়স 100-র বেশি। কোনো এক কালে ইংরেজরা বানিয়েছিল। বছর চারেক আগে মিস্টার জোনাথন গোমস এই বাংলোটা এবং পুরো পাহাড়ের ওপরটা কিনে চলে এসেছিলেন। জোনাথনের বয়স 85, তার স্ত্রী মেরির বয়স 80। মেরির বাগান করার খুব শখ, তাই বাংলোর সামনেটায় একটা সুন্দর বাগান, কাঁটা তার দিয়ে ঘেরা। বুড়ো বুড়ি সারাদিন বাগানের কাজ করে কাঁপা কাঁপা হাতে, আর বিকেলবেলা ওদের বানানো খাদের ধারের বেঞ্চটায় এসে বসে, সূর্যাস্ত দেখে কাটায়। আদর্শ অবসর জীবনযাপন। এরা কোথা থেকে এসেছে কেউ জানে না। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মিস্টার আয়ারই একমাত্র ওদের সঙ্গে মেশে। এখানে তো আর কোনো মানুষই নেই যাদের সঙ্গে কথা বলা যায়। সে কারণে মিস্টার আয়ারকে মাঝে মাঝে বুড়ো বুড়ির কাছে আসতে হয় একঘেয়েমি কাটানোর জন্য। মিস্টার আয়ার কথায় কথায় জানতে পেরেছিল গোমসরা আগে গোয়ার বাসিন্দা ছিল। সুমো গাড়িটা প্রায় নিঃশব্দে সমতল জায়গাটায় উঠে এলো। তারপর একটা বট গাছের আড়ালে নিজের জায়গা করে নিল। গাড়িতে চালক ছাড়া আরও 2 জন মানুষ। 3 জনই গাড়ি থেকে নামলো। সামনে খাদের ধারে বাংলোটা, ভেতরে ক্ষীণ একটা আলো জ্বলছে। সেখান থেকে প্রায় 100 ফুট দূরে 3 জন মানুষ দাঁড়িয়ে। বাংলোটাকে দেখে মনে হচ্ছে একটা মুমূর্ষুর যক্ষা রোগী, যে কোনো সময় যার চোখে অন্ধকার নামতে পারে। 3 জন লোক এবার এগিয়ে যায়, বাড়িটার মধ্যে ঢুকে পড়ে শব্দহীনভাবে। তখন সন্ধে 7টা। বাতাসের বিরামহীন গুনগুন গান আর দূষণহীন কালো আকাশের কৌতূহলী তারাদের উঁকিঝুঁকির মধ্যে নির্জন পাহাড়টা দাঁড়িয়ে রইল আগের মতোই। গোটা পাহাড়টাকে পায়থনের মতো শক্তভাবে জড়িয়ে আছে পাহাড়ে ওঠার রাস্তাটা। যেন একটা সময়ের জন্য রাস্তাটা অপেক্ষা করছে কখন পাহাড়টা নিস্তেজ হয়ে পড়বে আর ও পাহাড়টাকে গিলে নেবে। এভাবেই প্রতিদিন রাতে নির্জন পাহাড়টা নিস্তেজ হয়ে যায়, আর পায়থন রাস্তাটা চুপি চুপি পাহাড়টাকে গিলে নেয়। কেউ জানতেও পারে না। এখন সময় 7:30। আধ ঘন্টা আগে 3 জন আগন্তুক সামনের বাংলোটার মধ্যে ঢুকেছিল। এবার আমরা বাংলোর ভেতরে উঁকি দেব। বাংলোটার মধ্যে ঢুকলে ড্রয়িং কাম ডাইনিং রুম, তার 4 কোণে 4টি ঘর, এক পাশে কিচেন। ড্রয়িং রুমটা পুরনো আসবাব দিয়ে সাজানো। বিরাট বিরাট সোফা মেহগনি কাঠে তৈরি, একটা বড় ডাইনিং টেবিল আর কয়েকটা পুরনো লোহার ভারী চেয়ার ইতস্তত ছড়ানো। এই মুহূর্তে বৃদ্ধা মেরি গোমসকে দেখা যাচ্ছে একটা পুরনো চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায়। বৃদ্ধ জোনাথন গোমস বোধ হয় সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তার একটা হাত স্টিলের হ্যান্ডকাপ দিয়ে সোফার হাতলের সঙ্গে বাঁধা। ঘরের মধ্যে
আদ্যিকালের পুরনো একটা ল্যাম্পশেড আছে। সেটার ভেতর দিয়ে অশরীরী আত্মার মতো ক্ষীণ একটা আলো ছড়িয়ে যাচ্ছে। তাদের ঘরে আলোর চেয়ে অন্ধকারই ক্রমে গাঢ় হচ্ছে। বৃদ্ধ জোনাথনের ঘুম ছুটে গেছে। এখন সে হাত বাঁধা অবস্থায় সোফায় উঠে বসেছে। খানিকটা হতবাক অবস্থায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ঘটনার সূত্র বোঝার চেষ্টা করছে। আর বৃদ্ধা মেরি ফোকলা দাঁতে কুৎসিত গালাগাল করে চলেছে। তিনজন আগন্তুকের একজন দরজার পাশে, আর একজন ব্যালকনির দিকে ছায়ায় পিঠ দিয়ে দাঁড়িয়ে, আর একজন বৃদ্ধ বৃদ্ধার মাঝখানে একটা চেয়ার টেনে বসে আছে। চেয়ারে বসা লোকটা বৃদ্ধ বৃদ্ধার দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে নড করল। তারপর হেসে বলল, গুড ইভিনিং মিস্টার অ্যান্ড মিসেস গোমস। আপনাদের একটু ডিস্টার্ব করতে হলো বলে দুঃখিত। কি করব বলুন, বড় শিকার ধরতে টোপের সাহায্য তো নিতেই হয়। এই ক্ষেত্রে আপনারা টোপ, শুধু টোপই বা বলি কেন, আপনারাই আমার তুরুপের তাস। আপনারা ছাড়া আপনাদের গুণধর ছেলে ফ্রান্সিস গোমসকে ধরার যে আর কোনো উপায়ই নেই। বুড়ি বাঁধা অবস্থায় নড়ে চড়ে বলল, ছেলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। 4 বছর হয়ে গেছে, সে কোথায় আমরা জানি না। সেও আমাদের খোঁজ নেয় না, আমরাও নিই না। চেয়ারে বসা লোকটা হাসল, মাথা নাড়ল। ল্যাম্পশেডের আলোয় লোকটার চোখ দুটো দেখা যায়। চোখ দুটো অস্বাভাবিক রকম নিষ্ঠুর। সে বলল, সত্যি বলছেন? আপনি বিদেশে থাকলে অস্কার পেতেন একটি। বুড়ি খেকিয়ে ওঠে, ভদ্রভাবে কথা বলো ইয়েস বাচ্চা। বয়স্কদের সঙ্গে এ কেমন ধারা কথা? বাপ মা শেখায়নি নাকি ও পাঠ ছিলই না? চেয়ারে বসা লোকটা এবার সপাটে বুড়ির গালে একটা চড় কষালো। নির্জন পরিবেশে শব্দটা নির্জনতাকে চমকে দিল। বুড়ি হাওমাও করে কেঁদে উঠল। এবার বৃদ্ধ জনাথন মুখ খুলল, ওকে ছেড়ে দিন, ছেলের সঙ্গে আমাদের সত্যিই যোগাযোগ নেই। চেয়ারে বসা লোকটা হঠাৎই উঠে এসে জনাথনের মুখে সপাটে একটা ঘুষি চালালো। জনাথনের নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। লোকটা জনাথনের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, যদি যোগাযোগে না থাকে তবে ছেলের জন্মদিনে ডাইনিং টেবিলে রাখা কেকটা কি করছে? কে কাটবে বলে কেকটা অপেক্ষা করছে? বুড়ো আর বুড়ি চোখ চাওয়াচাওয়ি করে চুপ করে থাকে। লোকটা চেয়ারে গিয়ে বসল, বলল, 4 বছর তোমাদের ছেলের খবর তোমরা জানো না, আর 4 বছর আগেই তোমরা গোটা পাহাড়ের চূড়াটা কিনে গোয়ার গন্টু গ্রাম থেকে এখানে চলে এলে। সঙ্গে এত বড় একটা বাংলো। এত টাকা তোমাদের কাছে এলো কি করে? বুড়ি ক্ষণক্ষণে গলায় বলল, পৈতৃক সম্পত্তি পেয়ে গিয়েছিলাম। চেয়ারে বসা লোকটার সঙ্গে বাকি 2 আগন্তুকও হেসে ওঠে। চেয়ারে বসা লোকটা বলে, তোমার 80 আর ওর 85। কার বাবা এতদিন বেঁচে থেকে সম্পত্তি আগলাচ্ছিল? বুড়ো বুড়ি চুপ করে থাকে। কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর বুড়ো শান্ত গলায় বলে, আমাদের কাছে কি চাও? লোকটা বলে, তোমাদের ছেলে আমাদের 300 কোটি টাকা ঝেড়ে দিয়েছে, সে টাকা ফেরত চাই, ব্যাস। বুড়ো বলে, তো আমার ছেলের কাছেই যাও। আমাদের বুড়ো বুড়ির ওপরে এই অত্যাচার কেন? চেয়ারে বসা লোকটা হেসে উঠল কদর্যভাবে, চিবিয়ে চিবিয়ে বলল, তাই তো এখানে এসেছি।
আজ তোমাদের ছেলে নিশ্চয়ই এখানে আসবে, নইলে এত ঘটা করে কেক বানানো কেন? সারা ঘরে এত রঙিন রিবন ঝুলানো কেন? গত 4 বছর ধরে হন্যে হয়ে খুঁজেছি, আজ শালাকে ধরবই। বুড়ো বলল, তারপর তারপর কি করবে? লোকটা বলে, তারপর একটু একটু করেই ওর সমস্ত বডিটা কুচিয়ে কাটব। শালা 12টার মধ্যে নিশ্চয়ই আসবে, নইলে তো জন্মদিন পার হয়ে যাবে। কি বলো? বুড়ি বলে ওঠে, আর যদি না আসে? লোকটা বলে, তাহলে তোদের কাটব। বৃদ্ধ অস্ফুটে বলে, এমনি কি আর ছেড়ে দেবে? লোকটা লজ্জিতভাবে হাসে। ভাবটা এমন যেন বুড়োটা ধরে ফেলেছে। বুড়োটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে আর কি, 12টা অবধি অপেক্ষা করো। লোকটা বলল, উপায় নেই, ও না অবধি তোমাদের বাঁচিয়ে রাখতেই হবে। তোমাদের ছেলে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখে না জানি, কিন্তু মানতে পারছি না। কারণ সে ছিল আমাদের মধ্যে গুড বয়, পিতৃভক্তি এবং মাতৃভক্তির পরাকাষ্ঠা। মায়ের কথা বলতে গিয়ে তার চোখ ভিজে যেত। আমাদের মধ্যে ওই ছিল সবচেয়ে হোমসিক। প্রতি মাসে বাড়ি আসা চাই, একেবারে লালু লাল, মায়ের গোপাল, ন্যাকাপুষু। বুড়ি গালাগাল দিয়ে উঠল, এই চুপ! আমার ছেলের নামে বাজে কথা বলছিস? সামনে এসে দাঁড়ালে তো মুতে দিবি রে। লোকটা মারবে বলে হাত তুলল। বুড়ো বলে ওঠে, ওকে মেরো না, ওর ব্লাড প্রেশার খুব হাই। ওই টেবিলে কালো শিশিটার একটা ওষুধ ওকে দেবে? ওষুধ খাওয়ার সময়টা পার হয়ে যাচ্ছে, প্লিজ। লোকটা বলে, আমাদের চাকর পেয়েছ? চুপ করে বসো, নইলে পাছার ছাল ছাড়িয়ে নেব। বুড়ো চাপা স্বরে বলে, আমারও গলা শুকিয়ে যাচ্ছে। সামনে বসা লোকটা শুনতে পায়, বলে, আহা কি আহ্লাদ! তাহলে কি পানীয় দেব? বুড়ো বলে, হলে মন্দ হয় না, আমি না হয় তোমাদের খাওয়াই। ওই বুক শেলফের নিচটা খুললে 2 বোতল স্কচ পাবে, আমায় একটু দিয়ে তোমরা বাকিটা মেরে দিতে পারো। সামনে বসা লোকটা বাকি দুজনকে নির্দেশ দেয়। একজন শেলফের নিচ থেকে একটা বোতল বের করে লোকটার সামনে এনে রাখে। লোকটার চোখ চকচক করছে, মুখে মৃদু হাসি। বাকি দুজনের উদ্দেশ্যে বলে, তোরাও খা, কিন্তু দেখিস মাতাল হয়ে যাস না। বুড়িটা বলে ওঠে, তোর তো সে ভয় নেই, কারণ তুই তো পিপে পিপে মদ গিলেও সোজা দাঁড়িয়ে থাকিস। তোর কথা আমি সব জানি। লোকটা বোতলের ছিপি খুলছিল, হাত থেমে গেল। বলল, কি জানিস তুই আমার সম্বন্ধে? বুড়িটা কদর্চ একটা গালি দিয়ে বলল, তুই তো সুমন ভাল্লা, আমার ছেলের গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ছিলি। আমার ছেলের সঙ্গে রতে চাকরি করতি। তারপর তোরা একসঙ্গে চাকরি ছেড়ে ব্যবসা করতে গেছিলি হংকং। তোকে চিনব না? 1 নম্বরের বজ্জাত তুই। আজ তো মদের পিপে, 24 ঘন্টা মদ খাস। লোকটা একটু প্যাঁচাভাবে হাসল। ও বাবা, সব খবরই তো জানা, এরপরেও বলবি ছেলের সঙ্গে তোর যোগাযোগ নেই? বুড়ি চুপ করে থাকে। সুমন ভাল্লা একটা গ্লাসে স্কচ ঢালে, তারপর বোতলটা বাড়িয়ে দেয় 2 সাকরেদের দিকে।
আবার বুড়ির দিকে তাকিয়ে বলে, বল দেখি কি জানিস। এরপর গ্লাসে একটা চুমুক দিল। বুড়ি বলল, তুই তো আমার ছেলেকে খুন করতে চেয়েছিলি, গুলি করেছিলি। সুমন বলল, না না, সেটা আমি না, তবে সে আমারই লোক। বুড়ি বলল, সে একই হলো, তোর লোকেরা তো তোরই মতো নেড়ি কুত্তা। আমার ছেলেকে গুলি করে তোরা সমুদ্রে ফেলে দিয়েছিলি। সুমন সজোরে মাথা নাড়ল। ওটা একটা ভুল বোঝাবুঝি, আমি ওর মধ্যে ছিলাম না। বুড়ি ঝাঁঝিয়ে উঠল। লোকগুলোকে কে অ্যাপয়েন্ট করেছিল, তুই না তোর বাবা? দায়িত্ব এড়ালে চলবে? তারপরেই বুড়ি চোখ নাচিয়ে মজা করার মতো করে বলল, তারপর আমার ছেলে তোদের কেমন টাইট দিল সেটা বল। সুমন ভাল্লা গম্ভীর হয়ে গেল। ধীরে ধীরে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আর সেই জন্যেই তো বনে বাদারে বুনো হাঁস তাড়া করে বেড়াচ্ছি। পরিবেশটা কেমন থমথমে হয়ে উঠেছে। এমন সময় সুমন ভাল্লার দুই সাগরেদের একজন বলল, কি হয়েছিল ব্যাপারটা?